হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেলভ আপ। তোমাদের সকলকে ডিসেলভ আপে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ৬ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমে কি আছে? ফিজিক্যাল সায়েন্স। চলো আমরা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো প্রথমে করে ফেলি। কি বলেছে দেখো, নিচের কোনটি একমুখী ঘটনা? কোনটা একমুখী ঘটনা দিয়েছে দেখো, জল থেকে জমে বরফ হওয়া, তারপর কি বলেছে লোহায় মরচে পড়া, রোদে রাস্তায় পিচ গলে যাওয়া, না হাওয়ায় ভরে বেলুন ফোলানো। কোনটা? না লোহায় মরচে পড়া হচ্ছে কিনা একমুখী ঘটনা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, মোমের গলন। মোমের গলনের মধ্যে কি বলেছে দেখো, মোমের গলনের মধ্যে কি বলছে? রাসায়নিক পরিবর্তন, না প্রাকৃতিক ঘটনা, না ভৌত পরিবর্তন, না কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে মোমের গলন হচ্ছে কি না ভৌত পরিবর্তন। তাই তো? মোমের গলন হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু একটা কথা মনে রাখবি, মোমের গলনের কি না, যদি ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় দেয়া থাকে তাহলে কিন্তু সেই উত্তরটা তখন সেটাই করবে। ঠিক আছে? কিন্তু মোমের গলনের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হবে তখন কি হবে? তখন হবে সেটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? এই প্রশ্নটা মনে রাখবে, গুলিয়ে যায় কিন্তু। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত ঘটনা নয়? কোনটা ঘটনা নয়? জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সুনামি, না লিপিয়া। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে না সুনামি। পর্যাবৃত্ত নয় মানে কি? মানে সবসময় হয় না। বুঝতে পেরেছো? জোয়ার ভাটা সবসময় হয়, ঋতু পরিবর্তন সবসময় হয়, লিপিয়া ৪ বছর অন্তর অন্তর আসে। সুনামি তো আর সবসময় আসে না। আচ্ছা, দেখে নাও একবার সুনামি। আচ্ছা, কি বলেছে দেখো, একটা উভয়মুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দিতে বলেছে। মাটির ভার ভেঙে যাওয়া, তারপরে হচ্ছে তোমার চিনির জলীয় দ্রবণ, না ভাত রান্না করা, না মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোনো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি না? না চিনির জলীয় দ্রবণ। বুঝতে পেরেছো? চিনির দ্রবণ তৈরি হচ্ছে তোমার না ভৌত পরিবর্তনের মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় অর্জুন গাছ থেকে, শাল গাছ থেকে, পাইন গাছ থেকে, না রাবার গাছের আঠা থেকে। কি থেকে? না রাবার গাছের আঠা থেকে তৈরি হয়। আচ্ছা, দেখে না একবার রাবার গাছের আঠা থেকে কিভাবে তৈরি হয়। এগুলো এরকম জমা হয়, জমা হতে গেলে সব পুরো থকথকে একটা এরকম কেমন যেরকম পনির হয় না? পনির দেখতে হয় এরকম থকথকে এরকম জমা হয়ে যায়। সেইটাকে নিয়ে গিয়ে তোমার ওই শোধনাগারে নিয়ে গিয়ে শুদ্ধ করে পরিশুদ্ধ করে রবার তৈরি করা হয়। নেক্সট কি বলেছে দেখো, প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? কোনটা পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা, ক্যাকটাস, সিংকোনা, না সর্পগন্ধা। কোনটা পরজীবী উদ্ভিদ? অবশ্যই স্বর্ণলতা। তাই তো? দেখেন একবার স্বর্ণলতা কেমন দেখতে হয়। দেখেছ? স্বর্ণলতা কিরকম দেখতে হয়? এরকম এই যে সরু সরু গোল্ডেন কালারের, এগুলো হচ্ছে সব স্বর্ণলতা। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তরল মিশ্রিত কোন অদ্রাব্য, এটা অদ্রাব্য হবে, অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরলকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? পরিশ্রুত, আস্রাবণ, কেলাস, না পরিশ্রাবণ বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? না ফিল্টার অদ্রাব্য কঠিন পদার্থগুলোকে সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে তরল থেকে ছেঁকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? বলা হয় পরিশ্রাবণ। মনে রাখবে এটা। নেক্সট কি বলেছে দেখো, যে কার্বনের এক প্রকার হচ্ছে কি? ধাতু, অধাতু, ধাতুকল্প, না তড়িৎ বিশ্লেষ্য। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কার্বন এক প্রকার কি? কার্বন এক প্রকারের অধাতু। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? রাবার, কুইনাইন, রজন, না গদ। কি পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। দেখেন একবার সিনকোনা গাছ কেমন দেখতে হয়। সিনকোনা গাছের এই যে এটা হচ্ছে ফুল, বুঝতে পেরেছো? এই যে এই কারণের ডাঁটিটা দেখছো, এইগুলো থেকে, এই ছাল থেকে কি তৈরি হয়? এই ছাল থেকে কুইনাইন তৈরি হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, যৌগিক পদার্থ হলো কি? বাতাস, জল, অক্সিজেন, না কার্বন। যৌগিক পদার্থ হচ্ছে জল। কারণ কি? জল কি দিয়ে তৈরি হয়? জল হচ্ছে H2O, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি হয়। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, ধাতু তাপ ও তড়িতের কি? ধাতু তাপ আর তড়িতের সুপরিবাহী। নেক্সট প্রশ্ন বলেছে পিঁপড়ের মিথজীবী পিঁপড়ের মিথজীবী জীব হলো কি? পিঁপড়ের মিথজীবী জীব হচ্ছে জাপ পোকা। আর পিতলের বাসনে সবুজ ছোপ পড়া এক ধরনের কি? এক ধরনের রাসায়নিক পরিবর্তন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে একটি অনঅভিপ্রেত ঘটনার নাম লিখতে বলেছে। একটি অনঅভিপ্রেত ঘটনার নাম হচ্ছে ভূমিকম্প। এ কোন জায়গায়, কোনো এক জায়গায় একদিন ঝড় হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? এটা অবশ্যই অপর্যাবৃত্ত ঘটনা, কারণ ঝড় তো আর বলে কয়ে আসবে না। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, বেমানান শব্দটা খুঁজে বার করতে হবে। কার্পাস, পাট, শন আর রেশম। এখানকার মধ্যে আলাদা কোনটা? এখানকার মধ্যে আলাদা হচ্ছে রেশম।
তার কারণ দেখো, কার্পাস, পাট আর শন এগুলো হচ্ছে সব উদ্ভিজ্জ তন্তু, মানে এগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। কিন্তু রেশমটা হচ্ছে এক প্রকারের কিনা প্রাণী তন্তু, এগুলো রেশম কীট থেকে তৈরি হয়। বুঝতে পেরেছো? তারপর প্রশ্নে কি বলেছে, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লিখতে বলেছে। কার কার? কোবাল্টের চিহ্ন লিখতে বলেছে, হিলিয়ামের চিহ্ন লিখতে বলেছে। তাহলে কোবাল্টের চিহ্ন কি? কোবাল্টের চিহ্ন হচ্ছে সিও, আর হিলিয়ামের চিহ্ন হচ্ছে কি? হিলিয়ামের চিহ্ন হচ্ছে এইচই। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? মানুষের হাড় ও দাঁত মজবুত করে হচ্ছে ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন কি বলেছে, পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? পাউরুটি তৈরিতে ব্যবহার করা ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। নেক্সট বলেছে দেখো, কেলাসনে পাতিত পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। পদার্থের নাম নাম লিখো যেত, নাম লেখো হবে, ঠিক আছে? এমন একটি পদার্থের নাম লেখো। কেলাসকে পাতিত করা যায় এমন একটি পদার্থের নাম হচ্ছে কি? না লবণ। লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে NH3 যৌগে নাইট্রোজেনের মৌলের যোজ্যতা কত? NH3 যৌগে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। কারণ NH3 এর মধ্যে দেখো হাইড্রোজেনের সাথে কি আছে? হাইড্রোজেনের সাথে 3 আছে, আর নাইট্রোজেনের সাথে 1 আছে। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা আর নাইট্রোজেনের যোজ্যতা কত হবে? হাইড্রোজেনের যোজ্যতা হবে হচ্ছে 3, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে হাইড্রোজেন, আর এইটার H3 টা এখানে চলে আসবে, আর এখানকার N টা এখানে এলো তো, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হয়ে গেল 3, আর হাইড্রোজেনের যোজ্যতা হয়ে গেল 1। বুঝতে পেরেছো? মানে এর পরমাণুটা এখানে চলে আসবে, এর পরমাণুটা এখানে চলে আসবে। নেক্সট কি বলেছে দেখো, সবথেকে হালকা মৌলের নাম লিখতে বলেছে। সবচেয়ে হালকা মৌলের নাম কি? সবথেকে হালকা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন। বলেছে যে খাবারের জন্য প্রাণীর ওপরে মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। নির্ভরশীলতা নিজের ভাষায় লিখতে বলেছে। মানুষ খাদ্যের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল, কারণ প্রাণীদের থেকে দুধ, মাংস, ডিম পাওয়া যায়। গরু ও মহিষ থেকে দুধ পাওয়া যায়, যা পুষ্টিকর খাবার। মাছ, মাংস, ডিম শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। এছাড়া মধু ও রেশমের মতনও উপকরণ কিছু কিছু প্রাণীর কাছ থেকে পাওয়া যায়। বুঝতে পেরেছো? খাবারের জন্য প্রাণীদের উপরে মানুষ কিভাবে নির্ভর করে থাকে, এইটুকুনি লিখবে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। পরজীবী প্রাণী কাকে বলে? পরজীবী প্রাণী হচ্ছে যে প্রাণী অন্য প্রাণীর শরীরে বাস করে, শরীরের ভেতরে বাস করে এবং পুষ্টি গ্রহণ করে, তাকে বলা হয় পরজীবী প্রাণী। আচ্ছা, উদাহরণ হচ্ছে যেমন কি? উদাহরণ হচ্ছে গোলকৃমি, যেমন মানুষের অন্ত্রে বাস করে পরজীবী প্রাণী হিসেবে বেঁচে থাকে। ঠিক আছে, একটু দেখে নাও গোলকৃমিটা কেমন দেখতে হয়। এরকম ট্রান্সপ্যারেন্ট দেখতে হয়, ঠিক আছে? গোলকৃমিটা, এটা হচ্ছে অরিজিনাল ছবি। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, মৌলের পরমাণু কাকে বলে এবং হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি কি মৌল দিয়ে তৈরি? মৌলের পরমাণু কাকে বলে? যে কণার ভেতরে একটি মৌল সব রাসায়নিক ধর্ম বজায় রাখে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মৌলের পরমাণু। ঠিক আছে, এবার বলছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড কি কি মৌল দিয়ে তৈরি? হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন মৌল দিয়ে তৈরি। ঠিক আছে, অথবা প্রশ্নটা কি বলেছে, জলের অণু কি কি মৌল দিয়ে গঠিত? জলের অণু কি কি মৌল দিয়ে গঠিত, আর এই অণুতে কয়টি মৌলের পরমাণু আছে? কয়েকটি মৌলের পরমাণু আছে। তাহলে জলের অণু কি কি দিয়ে গঠিত? হাইড্রোজেন দিয়ে গঠিত আর অক্সিজেনের মৌল দিয়ে গঠিত। এদের মধ্যে কয়টি পরমাণু আছে? এদের মধ্যে মৌলের পরমাণুর মধ্যে দেখো, অণুতে 2টি হাইড্রোজেন আর 1টি অক্সিজেন পরমাণু আছে, তাই তো? 2টি হাইড্রোজেন আর 1টি অক্সিজেন পরমাণু আছে। নেক্সট কি বলেছে দেখো, যে দুটি দুটি না, ধাতুর বৈশিষ্ট্য লিখতে বলেছে। ধাতুর প্রধান প্রধান বৈশিষ্ট্য কি? বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা ভালো, সাধারণত কঠিন আর চকচকে হয়, ঠুকে পিটিয়ে পাতলা করা যায়, অর্থাৎ কিনা আঘাত সহনশীল। ধাতু হচ্ছে আঘাত সহনশীল। আর প্রসারণ যোগ্যতা, মানে তাই এটাকে তারের মধ্যে রূপান্তরিত করা যায়। বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে এই দুটো লিখলেও চলবে। আমি তাও 4টা লিখিয়ে দিয়েছি, যার ভালো লাগবে শেষে বাকি এক্সট্রা দুটো লিখতে পারবে। নেক্সট কি বলেছে, আচ্ছা দেখে নাও একবার, ধাতু কি কি আছে? সোনা, রূপা, প্লাটিনাম। ওকে, নেক্সট কি বলেছে দেখো, পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট কেন হয়? পাহাড়ের উপরে উঠতে আমাদের শ্বাসকষ্ট কেন হয়? উচ্চতার সঙ্গে বায়ুর চাপ কমে যায়, ফলে পাহাড়ের উপরে অক্সিজেনের পরিমাণও কমে যায়, এই জন্য আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। বুঝতে পেরেছো? পাহাড়ের উপরে উঠলে কেন আমাদের শ্বাস নিতে কষ্ট হয়? আচ্ছা, মিথজীবিতা কাকে বলে? আর উদাহরণ সহ বুঝিয়ে লেখো। মিথজীবিতা কাকে বলে? যখন দুটি ভিন্ন প্রাণী জীব একসঙ্গে বসবাস করে এবং উভয়ের উপকার হয়, তখন তাকে কি বলা হয়? মিথজীবিতা বলা হয়। উদাহরণ দিয়েছি দেখো, গরু অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার সেলুলোজ হজম করতে সাহায্য করে এবং কিনা ব্যাকটেরিয়া ও গরুর দেহে বাসস্থান ও খাদ্য পায়।
তারপরে হচ্ছে দই কিভাবে তৈরি হয়? দই হচ্ছে দুধে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া মিশিয়ে দিয়ে দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, ফলে কি হয়? দুধ জমে দইয়ে পরিণত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।